রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। কেবল তেলের কারণে ভেনেজুয়েলা দখল করেছে যুক্তরাষ্ট্র। শক্তিশালী আর্মি ছাড়া দুর্বল দেশের কাছে মূল্যবান সম্পদ থাকা এখন খুবই বিপজ্জনক। ভেনেজুয়েলা দখলের মাধ্যমে গোটা বিশ্ব ব্যবস্থা ভেঙে তছনছ করে দেবেন ট্রাম্প। পুনঃপ্রতিষ্ঠা করবেন 200 বছর আগের মনরো ডক্ট্রিন। ভেনেজুয়েলা দখলের পর তাইওয়ান, গ্রিনল্যান্ড দখলের আশঙ্কা। আগ্রাসন হুমকির মুখে অনেক দুর্বল দেশ। দেশে দেশে প্রতিবাদ, বিক্ষোভ ও নিন্দার ঝড় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। 2 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলার তেল আমাদের ভেনেজুয়েলার তেল চাই। একসময় আমাদের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল উৎপাদন করত এবং সেখানে তেলের ব্যবসা করত, কিন্তু ভেনেজুয়েলার দুর্নীতিবাজ সরকার আমাদের তেল কোম্পানিগুলোকে সেখান থেকে বের করে দিয়েছে। আমাদের তেল তারা অবৈধভাবে দখলে রেখেছে। আমরা আবার সেখানে তেলের ব্যবসা করতে চাই। শুক্রবার রাত 4টায় ভেনেজুয়েলার দখল অভিযান সফল করার পর শনিবার সকালে ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় তার ব্যক্তিগত অবকাশ যাপন কেন্দ্র মার এ লাগোয় সাংবাদিকদের বলেন, আমাদের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় প্রবেশ করবে। আমরা সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করব তেল উত্তোলনের জন্য। এই তেলের মাধ্যমে আমরা এবং ভেনেজুয়েলা আবার সমৃদ্ধ হব। ট্রাম্প বলেন, আমরা এখন ভেনেজুয়েলায় তেলের ব্যবসা শুরু করছি। ট্রাম্প তার দেশের তেল কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তোমরা সেখানে যাও, তেলের ব্যবসা করো, তেল অবকাঠামো উন্নত করো, বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করো আর দেশের জন্য টাকা বানাও। ট্রাম্প বললেন, ভেনেজুয়েলায় দীর্ঘদিন ধরে তেল ব্যবসায় লণ্ডভণ্ড অবস্থা বিরাজ করছে। আমাদের তেল কোম্পানিগুলো বিশ্বের সবচেয়ে বড় এবং তারা সেখানে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করবে। তারা সেখানে তেল অবকাঠামো আধুনিকায়ন করবে এবং এর মাধ্যমে ভেনেজুয়েলা আবার ধনী দেশে পরিণত হবে। ভেনেজুয়েলায় বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি প্রমাণিত জ্বালানি তেল মজুদ রয়েছে। যুক্তরাষ্ট্রের হিসেব মতে এর পরিমাণ 303 বিলিয়ন ব্যারেল, যা গোটা বিশ্বের প্রমাণিত মজুদ জ্বালানি তেলের 17 ভাগ। 1920 সালে রয়্যাল ডাচ শেল কোম্পানি ভেনেজুয়েলায় তেল সম্পদ আবিষ্কার করে। এরপর থেকে ভেনেজুয়েলায় তেল উত্তোলনের সাথে জড়িত হয় যুক্তরাষ্ট্র সহ বিশ্বের নামকরা অনেক তেল কোম্পানি। 1976 সালের আগ পর্যন্ত ভেনেজুয়েলার 95 ভাগ জ্বালানি তেল উত্তোলন করত বিদেশি কোম্পানি। তেল উত্তোলনের জন্য বিদেশি অনেক কোম্পানি ভেনেজুয়েলায় বিনিয়োগ করেছিল বিপুল পরিমাণ অর্থ, কিন্তু 1976 সালে ভেনেজুয়েলা সরকার দেশটির সমস্ত তেল সম্পদ জাতীয়করণ করে। এর ফলে সেখানে বিদেশি তেল কোম্পানিগুলোর ব্যবসা সংকুচিত হয়ে পড়ে এবং বিপদগ্রস্ত হয় তাদের বিনিয়োগ। ভেনেজুয়েলা সরকারের কঠোর বিধিনিষেধ মেনে বিদেশি কোম্পানিগুলোকে সেখানে তেল উত্তোলন করতে হয়। এরপর 2007 সালে হুগো চ্যাভেজ সরকার বিদেশি তেল কোম্পানিগুলোর উপর আরেক দফা কুঠার আঘাত করেন। তিনি ভেনেজুয়েলায় বিদেশি সমস্ত তেল কোম্পানির সম্পদ জব্দ করেন। সেখানে তখন ব্যবসা করত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় তেল কোম্পানি এক্সন মোবিল ও কনোকো ফিলিপস। তারা তার বিরুদ্ধে প্রতিবাদ জানায়, কিন্তু ভেনেজুয়েলা সরকার তাদের সিদ্ধান্তে অটল থাকায় এক্সন মোবিল ও কনোকো ফিলিপস সহ আরও অনেক প্রতিষ্ঠান ভেনেজুয়েলা থেকে বের হয়ে আসতে বাধ্য হয়। বিদেশি কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপের আগে ভেনেজুয়েলায় দৈনিক 33 লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলিত হতো, কিন্তু বিদেশি কোম্পানিকে বের করে দেওয়ার পর এটি নেমে আসে দৈনিক মাত্র 4 লাখ ব্যারেলে। তাছাড়া ভেনেজুয়েলা সরকারের দুর্নীতি সহ নানা ধরনের লুটপাট আর অনিয়মের ফলে ভেঙে পড়ে দেশটির তেল উত্তোলন ব্যবস্থা। 1920 সালে ভেনেজুয়েলায় তেল আবিষ্কারের পর মাত্র 10 বছরের মাথায় দেশটি যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে ছিল তেল উত্তোলনের দিক দিয়ে। ভেনেজুয়েলা তাদের উত্তোলিত জ্বালানি তেলের অর্ধেক তখন রপ্তানি করত যুক্তরাষ্ট্রে। তবে প্রথম বিশ্বযুদ্ধের পর 1930-এর দশকে যুক্তরাষ্ট্র সহ বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দেয় এবং কমে যায় তেলের চাহিদা। কিন্তু পরবর্তীতে আবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন তেল কোম্পানি সেখানে তেলের ব্যবসা জমিয়ে তোলে। কিন্তু 1976 সালে ভেনেজুয়েলা সরকার তেল সম্পদ জাতীয়করণের পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে দেশটির সম্পর্ক ক্রমেই তিক্ত আকার ধারণ করে। সর্বশেষ 2007 সালে বিদেশি কোম্পানির সম্পদ বাজেয়াপ্ত এবং বিদেশি কোম্পানিকে বের করে দেওয়ার পর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপর অবরোধ আরোপ করতে থাকে। 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাইডেন প্রশাসন ভেনেজুয়েলার সমস্ত তেল, গ্যাস, স্বর্ণসহ সমস্ত কিছুর বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপ করে। এর ফলে সম্পূর্ণ একঘরে হয়ে
পড়ে দেশটি। এর মধ্যে 2013 সালে ক্ষমতায় আসেন প্রবল যুক্তরাষ্ট্র বিরোধী বামপন্থী হুগো চ্যাভেজের উত্তরসূরি নিকোলাস মাদুরো। তিনিও প্রচণ্ড যুক্তরাষ্ট্র বিরোধী একজন বামপন্থী নেতা। ডোনাল্ড ট্রাম্প 2016 সালে প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর তাকে বিশ্ব মাদক সম্রাট আখ্যায়িত করে তাকে হত্যার জন্য $50 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেন। 2020 সালে যুক্তরাষ্ট্রের একটি আদালত মাদুরোকে যুক্তরাষ্ট্রে মাদক ও সন্ত্রাসী পাচারের অভিযোগে দণ্ডিত করে। 2024 সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরপরই অভিযোগ করতে থাকেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রকে মাদকে ভাসিয়ে দিচ্ছেন। তিনি জেলখানা ও হাসপাতাল থেকে সমস্ত সন্ত্রাসী ও পাগলদের যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছেন। 80 লাখের বেশি মাদকাসক্ত মাদক গ্যাং ও পাগল যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন মাদুরোর কারণে যুক্তরাষ্ট্রের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তবে ট্রাম্পের এই অভিযোগ ছিল মূলত ভেনিজুয়েলা দখলের জন্য মিথ্যা অজুহাত মাত্র। কারণ মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন 2020 সালের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে আসা কোকেনের 4 ভাগের 3 ভাগই আসে প্রশান্ত মহাসাগরীয় পথে। তবে যুক্তরাষ্ট্রের ভেনিজুয়েলা দখলের জন্য নিকোলাস মাদুরো সরকারের ভূমিকাও রয়েছে। দেশটিতে গণতান্ত্রিক ব্যবস্থা, গুরুত্বপূর্ণ সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করা, সীমাহীন লুটপাট, দখল আর বিরোধীদের দমন ছিল সরকারের মূল কাজ। যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক ভাব সমস্যার সমাধানের পরিবর্তে একরোখা নীতি গ্রহণ করে দেশটিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল মাদুরো সরকার। তারই সুযোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ভেনিজুয়েলা দখলের লক্ষ্যে গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগরে রণতরী ও সেনা মোতায়েন করতে থাকে যুক্তরাষ্ট্র। সেনা মোতায়েনের কাজ প্রকাশ্যে হলেও ভেনিজুয়েলা দখলের অভিযান পরিকল্পনা সম্পূর্ণ গোপন রাখেন ট্রাম্প প্রশাসন। এমনকি ভেনিজুয়েলা দখলের অভিযানের বিষয়ে জানানো হয়নি কংগ্রেস বা দেশটির সংসদকে পর্যন্ত। ভেনিজুয়েলা দখল অভিযানের পরিকল্পনা বাস্তবায়ন করে দেশটির গোয়েন্দা সংস্থা CIA। অভিযানের নেতৃত্বে সামনে ছিল দেশটির আর্মির শীর্ষ সিক্রেট মিশন টিম ডেল্টা ফোর্স। ভেনিজুয়েলা দখল এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার পরিকল্পনা হিসেবে CIA টিম গত কয়েক মাস ধরে নিকোলাস মাদুরোর প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করেছে। এজন্য নিয়োজিত ছিল নিকোলাস মাদুরোর সরকারি কর্মকর্তাদের একটি টিম, যারা মূলত কাজ করেছে CIA-র এজেন্ট হিসেবে। মাদুরো কোথায় রাত যাপন করে, কি খায়, সারা দিন কি করে, কোথায় যায় প্রভৃতি প্রতিটি পদক্ষেপ মনিটরিং করে CIA। নিকোলাস মাদুরো রাত যাপন করতেন কারাকাসের একটি সুরক্ষিত দুর্গে, যা নিয়ন্ত্রণ করত ভেনিজুয়েলা আর্মি। দুর্গের যে কক্ষে তিনি থাকতেন সেখানে পৌঁছানোর প্রতিটি দরজা শক্তিশালী স্টিলের তৈরি। এসব তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে সংগ্রহ করে CIA। এমনকি তাকে গ্রেফতারের জন্য যুক্তরাষ্ট্র আর্মি গোপনে মহড়াও চালায় একজনকে নিকোলাস মাদুরো সাজিয়ে। অবশেষে শুক্রবার রাত 2টায় 150 সামরিক বিমান, 15,000 সেনার একটি স্পেশাল টিম, কয়েক ডজন রণতরী নিয়ে ভেনিজুয়েলায় অভিযান শুরু করে CIA। অভিযানের অংশ হিসেবে প্রথমেই কারাকাসের বিদ্যুৎ ব্যবস্থা অকার্যকর করে দেওয়া হয়। এরপর কারাকাসের বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়। তছনছ করে দেওয়া হয় ভেনিজুয়েলার সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম ও সামরিক প্রতিরোধ ক্ষমতা। পরবর্তীতে নিকোলাস মাদুরোর কম্পাউন্ডে হেলিকপ্টার থেকে অবতরণ করে যুক্তরাষ্ট্র সেনা। দুর্গের সমস্ত দরজা ভাঙার আধুনিক যন্ত্রপাতি ছিল তাদের সাথে এবং দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সেনারা। ভেনিজুয়েলার যেসব সেনারা তাদের উদ্দেশ্যে গুলি ছুড়েছে তাদেরকে হত্যা করা হয়। এরপর গ্রেফতার করা হয় ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে। মাত্র 2 ঘন্টার মধ্যে শেষ হয় সিনেমা স্টাইলের রুদ্ধশ্বাস এই অভিযান। রাত 4টার পরপরই নিকোলাস মাদুরোকে বিমানে করে নিয়ে যাওয়া হয় নিউ ইয়র্কে। সেখানে তার বিচার করবে যুক্তরাষ্ট্র। ভেনিজুয়েলা দখল ও নিকোলাস মাদুরোকে গ্রেফতারের এই অভিযানের নাম দিয়েছে যুক্তরাষ্ট্র অপারেশন অ্যাবসলিউট রিজলভ। ভেনেজুয়েলা দখল ও নিকোলাস মাদুরোকে গ্রেফতারের এই রুদ্ধশ্বাস ঘটনা ফ্লোরিডার মার এ লাগোয় বসে সরাসরি দেখছিলেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তার পাশে উপস্থিত ছিলেন CIA প্রধান জন র্যাডক্লিফ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অভিযান শেষ হওয়ার পর শনিবার সকালে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমার মনে হয় আমি সিনেমা হলে সিনেমা দেখছিলাম। এটা ছিল আমেরিকার ইতিহাসে একটি সেরা অভিযান। আমেরিকান আর্মির শ্রেষ্ঠত্ব আরেকবার দেখল বিশ্ব। যুগ যুগ ধরে বিশ্ব স্মরণ করবে সফল এই অপারেশন ঘটনা। এখন থেকে আমেরিকার নতুন ইতিহাস রচিত হলো। ট্রাম্প বলেন, একটি শান্তিপূর্ণ পথে ভেনিজুয়েলার ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত দেশটি আমরা পরিচালনা করব। এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, নিকোলাস মাদুরোকে গ্রেফতারের ঘটনায় বড় ধরনের বাধা আসলে
আসলে তাকে ঘটনাস্থলে হত্যা করা হতো, কিন্তু গ্রেফতারের আগেই তিনি জেনে যান ঘটনা এবং কোনো বাধা আসেনি। আর এ অভিযানে যুক্তরাষ্ট্রের একজন সেনাও নিহত হয়নি। শক্তির জেরে আর কেবলমাত্র তেল সম্পদের লোভে ভেনিজুয়েলা দখলের পর গোটা বিশ্বে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে দুর্বল দেশগুলোর মধ্যে। তাইওয়ান আশঙ্কা করছে চীন যে কোনো সময় দখলে নিতে পারে দ্বীপটি। গ্রিনল্যান্ড আশঙ্কা করছে ট্রাম্প যে কোনো সময় দখলে নিতে পারে দেশটি। ইউক্রেন আশঙ্কা করছে রাশিয়া এখন বড় ধরনের হামলা চালিয়ে দখলে নিতে পারে গোটা দেশ। পূর্ব ইউরোপের কট্টর রাশিয়া বিরোধী বিভিন্ন দেশেও বিরাজ করছে রাশিয়ার আগ্রাসন আতঙ্ক। ভেনিজুয়েলা দখলের পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, বিশ্বকে বুঝতে হবে ট্রাম্প যা বলেন তাই করেন। ভেনিজুয়েলা দখলের পর গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ আর হতাশা। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে চলছে তোলপাড়। অনেকে মন্তব্য করেছে জোর যার মুল্লুক তার ব্যবস্থার অধীনে চলে গেছে বিশ্ব। কোনো দুর্বল দেশ আর নিরাপদ নয় আগ্রাসী দেশের বিপরীতে। এ অবস্থায় দুর্বল দেশগুলোকে সামরিক শক্তিতে বলিয়ান হওয়ার আর কোনো বিকল্প নেই। শক্তিশালী সামরিক বাহিনী না থাকলে দুর্বল দেশের কাছে মূল্যবান সম্পদ থাকা মানে ধ্বংস অনিবার্য। গত 5 ডিসেম্বর ট্রাম্প প্রশাসন প্রকাশ করে তাদের নতুন জাতীয় কৌশলপত্র। এই কৌশলপত্রে রাশিয়ার সাথে দীর্ঘ শত্রুতার অবসানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলেছে রাশিয়া আর যুক্তরাষ্ট্রের জন্য কোনো ধরনের হুমকি নয়। রাশিয়ার সাথে এখন থেকে স্থিতিশীল ও স্বাভাবিক সম্পর্ক রক্ষার পদক্ষেপ নেওয়া হবে। চীনের সাথেও বিরোধ অবসানের কথা বলা হয়। এতে বলা হয় 20 বছরের মধ্যে ইউরোপের অনেক দেশ ফতুর হয়ে যাবে, হারাবে রাষ্ট্রীয় অস্তিত্ব। যুক্তরাষ্ট্রের এই কৌশলপত্র প্রকাশের পর তোলপাড় সৃষ্টি হয় গোটা বিশ্বের কূটনীতি ও সমরাঙ্গনে। অনেক বিশ্লেষক তখন আশঙ্কা করেন ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্ব ব্যবস্থা ভেঙে তছনছ করে নতুন একটি বিশ্ব ব্যবস্থা গড়তে যাচ্ছেন। শুক্রবার ভেনিজুয়েলা দখলের ঘটনা এই আশঙ্কাকেই সত্যে পরিণত করল। ভেনিজুয়েলা দখলের মাধ্যমে যুক্তরাষ্ট্র আবার ফিরে গেল 1823 সালের মনরো ডক্ট্রিনে। মনরো ডক্ট্রিনে মানে হলো পশ্চিমা বিশ্বে ইউরোপের আধিপত্য খতম করে যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে শুক্রবারের রাতের পর আমেরিকা ইতিহাসের আরেকটি অধ্যায়ে প্রবেশ করল। যে অধ্যায়ের নাম নিতে হলে উচ্চারণ করতে হবে ট্রাম্পের নাম। বিশ্লেষকদের মতে ট্রাম্প বিশ্বে নতুন কিছু করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন এবং ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে চেয়েছিলেন। শুক্রবার ভেনিজুয়েলা দখল আর নিকোলাস মাদুরোকে গ্রেফতারের মাধ্যমে তার সূচনা হলো। ভেনিজুয়েলা দখলের মাত্র 15 দিন আগে ট্রাম্প প্রশাসন হামলা চালিয়েছে সোমালিয়া, সিরিয়া, নাইজেরিয়ায়। আর অল্প আগে তারা হামলা চালিয়েছে ইরান, ইরাক ও ইয়েমেনে। এর মাধ্যমে ট্রাম্প ইতিহাসে আবির্ভূত হতে যাচ্ছেন মনরো ডক্ট্রিনের পুনঃপ্রতিষ্ঠাকারী হিসেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি উস্কানিমূলক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট ইরানের রাজনৈতিক অঙ্গন, কূটনৈতিক মহল এবং জনপরিসরে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর যদি ইরান গুলি চালায় বা সহিংসভাবে হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে প্রস্তুত। এমন বক্তব্য দিয়ে ট্রাম্প দাবি করেন ওয়াশিংটন লকড অ্যান্ড লোডেড, অর্থাৎ যে কোনো মুহূর্তে সামরিক পদক্ষেপে যেতে প্রস্তুত। শব্দচয়নের দিক থেকে মানবিক উদ্বেগের আবরণে মোড়া হলেও ইরানে একে সরাসরি সার্বভৌমত্ব লঙ্ঘনের হুমকি হিসেবেই দেখা হয়েছে। এই মন্তব্য ইরানে কেবল একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্ম দেয়নি, বরং এটি মার্কিন হস্তক্ষেপবাদ, অতীতের ক্ষত, দ্বিমুখী মানবাধিকার নীতি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে গভীরতর আলোচনার দ্বার খুলে দিয়েছে। ইরানের ভেতরে এই বক্তব্যকে কোনো বিচ্ছিন্ন হুমকি হিসেবে দেখা হয়নি, বরং বহু দশক ধরে চলমান মার্কিন চাপ, নিষেধাজ্ঞা ও হস্তক্ষেপের ধারাবাহিকতার অংশ হিসেবেই বিশ্লেষণ করা হয়েছে। এই প্রেক্ষাপটের সবচেয়ে লক্ষণীয় বিষয় হল প্রতিক্রিয়ার ব্যাপ্তি এবং ঐক্য। সংস্কারপন্থী, রক্ষণশীল, নিরাপত্তা মহল এবং সংসদ, একাডেমিক সমাজ এবং সাধারণ জনগণ সব স্তর থেকে প্রায় একই সুরে প্রতিবাদ ও ব্যঙ্গ উঠে এসেছে, যা সমসাময়িক ইরানি রাজনীতিতে এক বিরল ঐক্যমতের দৃশ্য হিসেবে বিবেচিত হচ্ছে। ট্রাম্পের পোস্টটি রেস্কিউ বা উদ্ধার শব্দ ব্যবহার করে মানবাধিকার রক্ষার ভাষা প্রয়োগ করলেও এর ভেতরে ছিল স্পষ্ট সামরিক ইঙ্গিত। রেডি টু গো, লকড অ্যান্ড লোডেড, যা ইরানি বিশ্লেষকদের মতে কোনো কূটনৈতিক সতর্কবার্তা নয়, বরং সরাসরি শক্তি প্রয়োগের হুমকি, যা জাতিসংঘ সনদের মৌলিক নীতির পরিপন্থী। কারণ জাতিসংঘ সনদ অনুযায়ী কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সামরিক হস্তক্ষেপ বা হুমকি সম্পূর্ণ অবৈধ। এই বক্তব্যের পরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ট্রাম্পের মন্তব্যকে সামরিক হস্তক্ষেপের জন্য একটি পরিষ্কার অজুহাত হিসেবে আখ্যায়িত করেন।
তিনি কেবল বর্তমান বক্তব্যই সীমাবদ্ধ থাকেননি, বরং আধুনিক ইতিহাসের এক দীর্ঘ তালিকা সামনে আনেন। 1953 সালের সিআইএ সমর্থিত অভ্যুত্থান, যেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে উৎখাত করা হয়। 1988 সালে ইরানের একটি বেসামরিক বিমান ভূপাতিত করা, যেখানে শত শত নিরীহ মানুষ নিহত হন। ইরান ইরাক যুদ্ধে সাদ্দাম হুসাইনকে যুক্তরাষ্ট্রের পূর্ণ রাজনৈতিক ও সামরিক সমর্থন, ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যাকাণ্ডে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের নীরব বা প্রকাশ্য সমর্থন, 2025 সালে ইরানের পরমাণু স্থাপনায় হামলা এবং সর্বোপরি ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, যা তিনি অর্থনৈতিক আগ্রাসন হিসেবে বর্ণনা করেন। বাঘাইয়ের বক্তব্যের মূল সুর ছিল মার্কিন মানবিক ভাষা অতীতে বারবার আগ্রাসনের আড়াল হিসেবে ব্যবহৃত হয়েছে। তিনি বলেন, ইরান তার অভ্যন্তরীণ সমস্যাগুলো নিজেরাই সমাধান করবে, কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ ছাড়াই। এই অবস্থানকে আরও জোরালোভাবে তুলে ধরেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানি জনগণ খুব ভালোভাবেই জানে কারা বৈধ অর্থনৈতিক দাবি নিয়ে প্রতিবাদ করছে আর কারা বিদেশি শক্তির মদদে নাশকতা চালাচ্ছে। তিনি ট্রাম্পের ভায়োলেন্ট কিলিংয়ের অভিযোগ নিয়ে তার বক্তব্যে স্পষ্টভাবে জানান, প্রতিবাদ ও ধ্বংসাত্মক তৎপরতার মধ্যে যে পার্থক্য সেটা আমরা জানি। লারিজানি মার্কিন জনগণের উদ্দেশ্যে বলেন, ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের তথাকথিত রেস্কিউ মিশন কিভাবে লাখ লাখ মানুষের মৃত্যু, রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস এবং ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে তা আমাদের সামনে স্পষ্ট। তিনি ট্রাম্পকে একজন অগ্নিসংযোগকারী হিসেবে উল্লেখ করেন, যিনি মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতা ছড়িয়ে দিতে পারেন এবং যার পরিণতি ভোগ করতে হবে সাধারণ মানুষ এবং সেনাদের। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ আরও কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ইরানি জনগণ কখনোই বৈধ প্রতিবাদকারীদের সঙ্গে বিদেশি ভাড়াটে বা গোয়েন্দা সংস্থার এজেন্টদের এক কাতারে রাখে না এবং জনগণের বৈধ অভিযোগকে সম্মানের সঙ্গেই দেখা হয়। তবে তার বক্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ ছিল, যদি যুক্তরাষ্ট্র কোনো সামরিক দুঃসাহস দেখায়, তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন ঘাঁটি ও বাহিনীকে বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে। এটি বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে ইরানের নীতি কী হবে তা নিয়ে সরাসরি প্রতিরোধমূলক বার্তা। ইরান প্রতিরোধের মাধ্যমে প্রতিরোধ সৃষ্টি করবে। ইসলামী বিপ্লবের নেতার উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি ট্রাম্পের বক্তব্যকে বিপজ্জনক ও অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করে বলেন, ইরানের জাতীয় নিরাপত্তা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টের খেলার মাঠ নয়। ইরাক, আফগানিস্তান ও গাজার উদাহরণ টেনে তিনি বলেন, ইরানিরা ভালো করেই জানে মার্কিন রেস্কিউ কী ধরনের ধ্বংস ডেকে আনে এবং যে কোনো হস্তক্ষেপের হাত পৌঁছানোর আগেই অনুশোচনাজনক জবাব দেওয়া হবে। সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি ট্রাম্পের বক্তব্যকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যায়িত করেন এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে আঙ্গুল তুলে ধরেন। 6 লাখের বেশি মানুষ গৃহহীন, পুলিশের হাতে বিক্ষোভ দমনের দীর্ঘ ইতিহাস থাকা একটি রাষ্ট্র অন্যান্যদের মানবাধিকার শেখাতে পারে না। তার মতে, বাহ্যিক হুমকি ইরানে বিভাজন সৃষ্টি করে না, বরং জাতীয় ঐক্যকে আরও সুসংহত করে। ইসলামী বিপ্লবের নেতার উপদেষ্টা মোহাম্মদ মখবর বলেন, ট্রাম্প নতুন কিছু বলেননি। 1953 সাল থেকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে একই নীতি অনুসরণ করে আসছে এবং বর্তমান বক্তব্য সেই ধারাবাহিকতার অংশ। তিনি জোর দিয়ে বলেন, ইরানি জনগণ প্রকৃত শ্রমজীবী ও অর্থনৈতিক প্রতিবাদকে বিদেশি ষড়যন্ত্র থেকে আলাদা করতে সক্ষম। সাবেক গোয়েন্দা মন্ত্রী মোস্তফা পুর মোহাম্মদী ট্রাম্পের বক্তব্যকে তীব্র ব্যঙ্গ করে স্মরণ করিয়ে দেন। যিনি নিজ দেশের বিক্ষোভকারীদের পশু বা উন্মাদ বলেন, তিনি কিভাবে অন্য দেশের মানুষদের জন্য দরদ দেখান। এই মন্তব্য ইরানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, কারণ এটি মার্কিন দ্বিমুখী নৈতিকতার একটি অত্যন্ত স্পষ্ট উদাহরণ হিসেবে বিবেচিত হয়। একাডেমিক সমাজও নীরব থাকেনি। সমাজবিজ্ঞানী হামিদ রেজা জালাইপুর ট্রাম্পের বক্তব্যকে প্রহসন বলে অভিহিত করেন। যিনি গণহত্যার পৃষ্ঠপোষক, যুদ্ধ ও দমননীতির সমর্থক, তার মুখে মানবাধিকার নীতিকথা নৈতিকভাবে উল্টো এবং হাস্যকর। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেভ আমেরিকান নেশন হ্যাশট্যাগে ব্যাপক ব্যঙ্গ শুরু হয়, যেখানে ব্যবহারকারীরা বলেন, ইরান নয় বরং যুক্তরাষ্ট্রের গৃহহীন, দারিদ্র্য পীড়িত ও বঞ্চিত মানুষদেরই আগে উদ্ধার দরকার।
অনেকে গাজায় ইসরায়েলের হামলায় মার্কিন ভূমিকার প্রসঙ্গ টেনে প্রশ্ন তোলেন, সেখানে কেন কোনো রেস্কিউ নেই? সব মিলিয়ে ট্রাম্পের বক্তব্য ইরানে কোনো বিভ্রান্তি বা ভয় সৃষ্টি করেনি, বরং এটি ইরানি রাষ্ট্র ও সমাজের বিদ্যমান ধারণাকেই আরও দৃঢ় করেছে যে যুক্তরাষ্ট্রের মানবিক ভাষা প্রায়শই আগ্রাসনের আবরণ। এই ঘটনা দেখিয়েছে এমন বক্তব্য আর ইরানকে বিভক্ত করে না, বরং ইতিহাস, স্মৃতি ও সার্বভৌমত্বের বোধকে কেন্দ্র করে আরও ঐক্যবদ্ধ করে তোলে। ট্রাম্পের রেস্কিউ হুমকি তাই সতর্ক বার্তা হিসেবে নয়, বরং একটি পুরনো নীতির পুনরুচ্চারণ হিসেবে গৃহীত হয়েছে, যা ইরানের রাজনৈতিক স্মৃতিতে বহু আগে স্থায়ীভাবে লিপিবদ্ধ রয়েছে। পাকিস্তান ও লিবিয়ার মধ্যে কথিত 4.6 বিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তিটি সমসাময়িক আন্তর্জাতিক নিরাপত্তা রাজনীতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে, কারণ এটি কেবল দুটি রাষ্ট্রের মধ্যে একটি বড় অঙ্কের অস্ত্র ও সামরিক সহযোগিতা চুক্তিই নয়, বরং উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়াকে ঘিরে গড়ে ওঠা শক্তির ভারসাম্য, প্রতিরক্ষা কূটনীতি এবং বৈশ্বিক অস্ত্র বাজারের চরিত্রগত পরিবর্তনের প্রতিফলন। দীর্ঘদিন ধরে উত্তর আফ্রিকার সামরিক ভারসাম্য নির্ধারিত হয়েছে ইউরোপীয় শক্তি, বিশেষ করে ফ্রান্স ও ইতালি, এবং পরবর্তী সময়ে রাশিয়ার সরবরাহ ও প্রভাব দ্বারা। সেখানে পাকিস্তানের মতো একটি দক্ষিণ এশীয় রাষ্ট্রের এত বড় পরিসরে প্রবেশ একটি নতুন বাস্তবতার ইঙ্গিত দেয়, যেখানে তুলনামূলকভাবে মধ্যম শক্তিগুলো নিজেদের প্রতিরক্ষা শিল্পকে বৈদেশিক নীতি ও প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। লিবিয়ার জন্য এই চুক্তি আরও বেশি তাৎপর্যপূর্ণ, কারণ 2011 সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে দেশটি কার্যত একটি কার্যকর রাষ্ট্রীয় সশস্ত্র বাহিনী হারিয়ে ফেলে এবং বিভিন্ন মিলিশিয়া, উপজাতীয় বাহিনী ও বিদেশি প্রক্সি শক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ে, যা দীর্ঘমেয়াদে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার জন্য মারাত্মক ক্ষতিকর প্রমাণিত হয়েছে। গাদ্দাফি পরবর্তী লিবিয়ায় সামরিক কাঠামোর ভাঙন ছিল কেবল অস্ত্র বা প্ল্যাটফর্মের ঘাটতির বিষয় নয়, বরং এটি ছিল কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থার বিচ্ছিন্নতা, প্রশিক্ষিত জনবলের অভাব, রক্ষণাবেক্ষণ সক্ষমতার পতন এবং সর্বোপরি একটি অভিন্ন সামরিক ডক্ট্রিনের অনুপস্থিতির ফল। পূর্বাঞ্চলে লিবিয়ান ন্যাশনাল আর্মি ধীরে ধীরে একটি সংগঠিত শক্তি হিসেবে আত্মপ্রকাশ করলেও তাদের অস্ত্রভাণ্ডার মূলত পুরনো সোভিয়েত যুগের MiG-21, MiG-23, কিছু মিরাজ F-1 এবং সীমিত সংখ্যক হেলিকপ্টারে সীমাবদ্ধ ছিল। সেগুলোর কার্যকারিতা আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রশ্নবিদ্ধ। পশ্চিমা নিষেধাজ্ঞা, রাজনৈতিক শর্ত এবং অভ্যন্তরীণ বিভাজনের কারণে লিবিয়া দীর্ঘদিন কোনো পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় পর্যায়ের সামরিক আধুনিকায়ন কর্মসূচি গ্রহণ করতে পারেনি। এই প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে চুক্তি লিবিয়ার জন্য একটি কৌশলগত পথ পরিবর্তনের ইঙ্গিত দেয়, যেখানে তারা খণ্ডিত ও অস্থায়ী সহায়তার বদলে একটি কাঠামোবদ্ধ দীর্ঘমেয়াদী সামরিক পুনর্গঠনের দিকে এগুতে চাচ্ছে। পাকিস্তানের আকর্ষণ এখানে বহুমাত্রিক। একদিকে পাকিস্তান এমন একটি দেশ যার সামরিক বাহিনী কয়েক দশক ধরে উচ্চমাত্রার অপারেশনাল অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে, বিশেষ করে সন্ত্রাস বিরোধী যুদ্ধ, সীমান্ত নিরাপত্তা এবং অসম যুদ্ধক্ষেত্র। অন্যদিকে দেশটি গত এক দশকে তার প্রতিরক্ষা শিল্পকে ব্যাপকভাবে পুনর্গঠন করেছে, যেখানে স্বদেশী উৎপাদন, প্রযুক্তি স্থানান্তর এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধি একটি কৌশলগত লক্ষ্য হিসেবে নির্ধারিত হয়েছে। JF-17 থান্ডার যুদ্ধবিমান এই রূপান্তরের প্রতীক, যা চীন পাকিস্তান যৌথ উদ্যোগে হলেও পাকিস্তান এটিকে নিজস্ব শিল্প সক্ষমতার মাধ্যমে একটি রপ্তানিযোগ্য পণ্যে রূপ দিয়েছে। লিবিয়ার মতো একটি দেশ যাকে দ্রুত কিন্তু তুলনামূলকভাবে কম খরচে আকাশ নিয়ন্ত্রণ, নজরদারি ও নির্ভুল হামলার সক্ষমতা গড়ে তুলতে হবে, তাদের জন্য JF-17 একটি বাস্তবসম্মত বিকল্প। পশ্চিমা যুদ্ধবিমান যেমন F-16 বা রাফালে শুধু ব্যয়বহুল নয়, বরং রাজনৈতিক শর্ত, দীর্ঘ প্রশিক্ষণ চক্র ও জটিল রক্ষণাবেক্ষণ ব্যবস্থার কারণে লিবিয়ার বর্তমান ব্যবস্থার সাথে প্রায় অসামঞ্জস্য। এই চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি কেবল প্ল্যাটফর্ম সরবরাহের মধ্যে সীমাবদ্ধ নয় বলে ধারণা করা হচ্ছে, বরং প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ, সামরিক ডক্ট্রিন উন্নয়ন এবং সম্ভবত যৌথ মহড়া ও পরামর্শক ব্যবস্থারও অন্তর্ভুক্ত। আধুনিক যুদ্ধক্ষেত্রে একটি যুদ্ধবিমান বা ট্যাঙ্ক একা কার্যকর নয়, সেটিকে কার্যকর করে তোলে প্রশিক্ষিত পাইলট, গ্রাউন্ড ক্রু, লজিস্টিক চেইন এবং একটি সমন্বিত কমান্ড কাঠামো। পাকিস্তান এই সমন্বিত প্যাকেজ দেওয়ার সক্ষমতা রাখে, যা লিবিয়ার জন্য বিশেষভাবে আকর্ষণীয়। একই সঙ্গে এটি পাকিস্তানের জন্য লাভজনক, কারণ এমন একটি দীর্ঘমেয়াদী সহযোগিতা লিবিয়ার সামরিক কাঠামোকে পাকিস্তানি প্রশিক্ষণ ও প্রযুক্তির উপর নির্ভরশীল করে তুলবে, যা ভবিষ্যতে অতিরিক্ত চুক্তি, আপগ্রেড ও গোলাবারুদ সরবরাহের পথ খুলে দেবে।
এই চুক্তির সময় নির্বাচনও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বৈশ্বিক অস্ত্র বাজার বর্তমানে একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার সরবরাহ সক্ষমতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পশ্চিমা দেশগুলো তাদের রপ্তানিতে রাজনৈতিক শর্ত আরও কঠোর করছে এবং অনেক উন্নয়নশীল বা সংঘাত পরবর্তী রাষ্ট্র বিকল্প উৎস খুঁজছে। এই শূন্যস্থানে তুরস্ক, দক্ষিণ কোরিয়া, চীন এবং পাকিস্তানের মতো দেশগুলো দ্রুত নিজেদের অবস্থান শক্ত করছে। পাকিস্তান লিবিয়া চুক্তি এই বৃহত্তর প্রবণতার একটি অংশ, যেখানে দক্ষিণ দক্ষিণ সামরিক সহযোগিতা একটি বাস্তব ও কার্যকর বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি এমন একটি মডেল তুলে ধরে যেখানে সরবরাহকারী দেশ নিজেও পশ্চিমা নিরাপত্তা জোটের বাইরে অবস্থান করে, ফলে ক্রেতা দেশের উপর রাজনৈতিক চাপ তুলনামূলকভাবে কম থাকে। লিবিয়ার অভ্যন্তরীণ রাজনীতির দিক থেকেও এই চুক্তির তাৎপর্য গভীর। দেশটি এখনও রাজনৈতিকভাবে বিভক্ত। ত্রিপলি ভিত্তিক সরকার ও পূর্বাঞ্চলীয় শক্তির মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব অব্যাহত। পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা মূলত পূর্বাঞ্চলীয় লিবিয়ান ন্যাশনাল আর্মির মাধ্যমে পরিচালিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে, যা কার্যত দেশটির সামরিক শক্তির একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে। এটি পশ্চিমা শক্তিগুলোর জন্য একটি বার্তা যে লিবিয়া তার নিরাপত্তা ভবিষ্যৎ নির্ধারণে বিকল্প অংশীদার খুঁজতে প্রস্তুত। একই সঙ্গে পাকিস্তান নিজেকে এমন একটি অংশীদার হিসেবে উপস্থাপন করছে যে লিবিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনে প্রকাশ্য পক্ষপাত না দেখিয়ে কেবল রাষ্ট্রীয় সক্ষমতা গঠনে আগ্রহী। এই রাজনৈতিক নমনীয়তা পাকিস্তানের জন্য আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পুঁজি হয়ে উঠতে পারে। উত্তর আফ্রিকার সামরিক ভারসাম্যের ওপর এই চুক্তির প্রভাব ধীরে ধীরে হলেও গভীর হতে পারে। লিবিয়া যদি সত্যি একটি আধুনিক, প্রশিক্ষিত ও কার্যকর বিমান বাহিনী গড়ে তুলতে সক্ষম হয়, তবে তা শুধু অভ্যন্তরীণ নিরাপত্তা নয়, বরং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শক্তির সমীকরণেও পরিবর্তন আনবে। লিবিয়ার বিস্তীর্ণ সীমান্ত, বিশেষ করে সাহেল অঞ্চলের সঙ্গে সংযোগ, দীর্ঘদিন ধরে চোরাচালান, সন্ত্রাসী নেটওয়ার্ক ও অস্ত্র প্রবাহের পথ হিসেবে ব্যবহৃত হয়েছে। উন্নত নজরদারি ও আকাশ নিয়ন্ত্রণ সক্ষমতা এই সমস্যাগুলো মোকাবেলায় সহায়ক হতে পারে, যা ইউরোপীয় দেশগুলোর নিরাপত্তার জন্য পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ। তবে একই সঙ্গে এটি উদ্বেগও তৈরি করতে পারে যদি এই সক্ষমতা অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বে ব্যবহৃত হয়। এই দ্বৈত সম্ভাবনা চুক্তিটির রাজনৈতিক ঝুঁকির দিকটিও সামনে আনে। পাকিস্তানের জন্য এই চুক্তি অর্থনৈতিক ও কৌশলগত উভয় অর্থেই গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা রপ্তানি থেকে বৈদেশিক মুদ্রা অর্জন একটি অর্থনৈতিক বাস্তবতা হলেও এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো এটি পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পকে একটি টেকসই উৎপাদন চক্রে প্রবেশ করাতে সাহায্য করবে। বড় অর্ডার মানে উৎপাদন স্কেল বৃদ্ধি, প্রযুক্তি উন্নয়ন ও কর্মসংস্থান, যা দীর্ঘমেয়াদে সামরিক ও বেসামরিক উভয় খাতেই ইতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এটি পাকিস্তানের সামরিক কূটনীতিকে নতুন মাত্রা দেবে, যেখানে প্রশিক্ষণ, যৌথ মহড়া ও পরামর্শক ভূমিকার মাধ্যমে দেশটি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে একটি দৃশ্যমান নিরাপত্তা অংশীদার হয়ে উঠবে। এই চুক্তি আন্তর্জাতিক ব্যবস্থার পরিবর্তনশীল চরিত্রকেও তুলে ধরে। কোল্ড ওয়ার পরবর্তী সময় যেখানে নিরাপত্তা ও অস্ত্র সরবরাহ প্রধানত পশ্চিমা জোট ও রাশিয়ার হাতে কেন্দ্রীভূত ছিল, সেখানে একটি বহুমুখী ব্যবস্থা গড়ে উঠছে, যেখানে আঞ্চলিক শক্তিগুলো নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে প্রভাব বিস্তার করছে। পাকিস্তান লিবিয়া চুক্তি এই বহুমুখী ব্যবস্থার একটি উদাহরণ, যা দেখায় যে প্রতিরক্ষা কেবল যুদ্ধের প্রস্তুতি নয়, বরং কূটনীতি, অর্থনীতি ও দীর্ঘমেয়াদী কৌশলগত অবস্থান তৈরির একটি সমন্বিত উপাদান। লিবিয়ার জন্য এটি রাষ্ট্রীয় পুনর্গঠনের একটি ঝুঁকিপূর্ণ কিন্তু সম্ভাবনাময় পদক্ষেপ, আর পাকিস্তানের জন্য এটি বৈশ্বিক নিরাপত্তা মানচিত্রে নিজের অবস্থান শক্ত করার একটি সুবর্ণ সুযোগ। এই চুক্তির সাফল্য বা ব্যর্থতা নির্ভর করবে বাস্তবায়নের উপর, বিশেষ করে রাজনৈতিক স্থিতিশীলতা, প্রশিক্ষণ কার্যক্রমের ধারাবাহিকতা এবং প্রযুক্তিগত সক্ষমতা হস্তান্তরের গভীরতার উপর। তবে যে বিষয়টি স্পষ্ট তা হলো এই চুক্তি ভবিষ্যতের প্রতিরক্ষা কূটনীতির একটি দৃষ্টান্ত স্থাপন করছে, যেখানে দক্ষিণ দক্ষিণ সহযোগিতা, ব্যয় কার্যকারিতা এবং রাজনৈতিক নমনীয়তা ক্রমেই প্রধান নির্ধারক হয়ে উঠছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।